জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর। আর যে খবর নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে, পুজোয় এবার নতুন ভোটে পুরনো সমীকরণ। তার কারণ সিপিআইএম এবং আইএসএফ তারা একসঙ্গে জোট বেঁধে লড়তে চায়, এমনটাই আরজি আইএসএফ এ। জানাবো ডিটেলে। নিউজরুম থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো 2023 প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত। আর এবার পাশের সংখ্যা মোটে 2.47%। কেন এত কম পাশের হার তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আর শুরু করবো আমি সব্যসাচী। পুজোর আগে তৃণমূল বিজেপি অনুদান প্রতিযোগিতা। দক্ষিণ দিনাজপুরের 250 ক্লাবকে 4 কোটির অনুদান। ক্রেতা সুরক্ষা দপ্তরের বিজ্ঞাপন বাবদ এই অনুদান, এমনটাই খবর। আর মন্ত্রী বিপ্লব মিত্র তিনি উদ্যোগ নিয়েছেন এই অনুদানের। পাশাপাশি পুজো কমিটিগুলোর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন কে? বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বাঙালি সংস্কৃতি তুলে ধরলেই প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা, আর তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা। গঙ্গারামপুর, বালুরঘাট, বুনিয়াদপুরে এই সমস্ত এলাকার পুজোগুলো নিয়ে পুরস্কারের কথা ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে সরকারের তরফ থেকে, বিপ্লব মিত্রের তরফ থেকেও অনুদান ঘোষণা করা হয়েছে। ফলে অনুদান নিয়ে একটা প্রতিযোগিতা কিনা, অনুদানের রাজনীতি কিনা, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজ্য সরকার চেষ্টা করছে এই জেলার অধিকাংশ ক্লাবকে তার অনুদানের আওতায় নিয়ে আসার, এবং আমরা তারপরেও যেসব ক্লাব হয়তো অনুদানের আওতায় আসতে পারেনি বা কিছু ক্লাব বাইরে থেকে গেল, সেই ক্লাবগুলোকে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী, জেলার অভিভাবক বিপ্লব মিত্র মহাশয় সেই ক্লাবগুলোকেও টাকা দিচ্ছে। 1,10,000 যারা পাচ্ছে তাদেরও দিচ্ছে, এবং যারা সেটা পাচ্ছে না, 1,10,000 আওতায় এখনও আসেনি, তাদেরকে একটু বেশি করে দিচ্ছে। আর যারা 1,10,000 পাচ্ছে তারা কিছু দিচ্ছে, এবং 4 কোটি টাকা ওনার দপ্তর থেকে এই পুজো উপলক্ষে 4 কোটি টাকা আলাদা করে দেওয়া হচ্ছে। কোথায় কি খরচ করছেন এতদিন তো করতেন না। আমার পুরস্কার ঘোষণার পর যদি করে জেলার ভালো, আমাকে দেখেও যদি শিখছে এই বুড়ো বয়সে, ভালো তো, এটা খারাপ কি? এই পুজোগুলোতেও আদৌ কিভাবে হবে, সরকারি টাকা দেবে না ওনার ব্যক্তিগত ফান্ড থেকে দেবে, আমরা এই বিষয়টা জানি না। এবং খুব দুঃখ লাগে, এই যেমন সুকান্তবাবু রাজ্য সরকারের দেখা পথে অনুপ্রাণিত হয়ে এইরকম পুজোর ব্যাপারে টাকা দিতে চাইছে, ঠিক আমরা চাই উনি একজন বাঙালির সাংসদ হিসাবে জেলার বিভিন্ন ক্লাব যাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, সাহায্য প্রয়োজন, তাদের সুবিধাবে পুজোটা করতে, এবং জেলায় নানান ক্লাবগুলো যে পুজো করছে তাদের কম্পিটিশন এবং নানান রকম শিল্প কারুকার্য দেখা যাবে, তাতে আরও ভালো উন্নত মানের পুজো আমরা দেখাতে পারবো বা ক্লাবগুলো দেখাতে পারবো। আমাদের একটা কম্পিটিশনের সব থেকে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে কোন ক্লাব কতটা কি করতে পারছে বা কোথায় কি পসিবল হচ্ছে, কতটা কাজ দেখানো যাচ্ছে, সেটা একটা সব থেকে বড় আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে রাজনীতি দেখলে চলবে না, এই যে অবশ্যই সুস্থ যে ব্যাপারটা আমাদের সুস্থ সংস্কৃতি সেটাকে তুলে ধরতে হবে। পুজো তো সবার, এই ক্ষেত্রে রাজনীতি বলে তো কিছু মনে করি না আমি। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রাথমিকে টেটের ফলাফল 2023 সালে যারা টেট দিয়েছিলেন তাদের ফলাফল গতকালই প্রকাশিত হয়েছে। তবে এবারে পাশের হার যথেষ্ট কম, 2.47%। যেখানে আবেদনকারী সংখ্যা ছিল 2,74,000, সেখানে পাশের হার এত কম কেন, সেই প্রশ্নই তোলা হচ্ছে এবার বিরোধীদের তরফ থেকে। গত বছরে আবেদনকারী সংখ্যা ছিল 7 লক্ষ, 1.5 লক্ষ পাশ করেছিল, তবে এবার মাত্র 7,500 থেকে কিছু পাশ করেছে। এই সংখ্যাটা এত কম কেন, এই জায়গা থেকে প্রশ্ন বিরোধীদের। তাহলে কি চেপে দেখা হচ্ছে, জল মেশানো হয়েছিল গতবার? এই প্রশ্নই এই মুহূর্তে বিরোধীদের। বিজেপি তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য কি শোনাবো, পাল্টা জয়প্রকাশ মজুমদার কি বলছেন, এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্যই বা কি শোনাবো। টেটের এই যে 2.something পাস করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত বেশি পার্সেন্টেজ পাস করতো, হঠাৎ করে 2.something কেন হয়ে গেল? তাহলে কি আগেরগুলো জল মেশানো ছিল, নাকি এবারকারটা চেপে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে। নাকি বেকার যুবকদেরকে চাকরি দেব না, এই মানসিকতা থেকে এটা করা হবে? কোনো গত পরীক্ষা
আর এবারকার পরীক্ষা যে কোনো পরীক্ষা সবসময় পাশের শতাংশ এক থাকবে, এই ধারণা নিয়ে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ধারণা নিয়ে ভারতবর্ষ চালাবার চিন্তা করছেন মোদী এই রকম লোকজনদের নিয়ে। পরীক্ষা মানেই হচ্ছে কোন পরীক্ষায় অনেক লোক কৃতকার্য হবে, কোনো পরীক্ষায় কৃতকার্য হবে না। পরীক্ষার অর্থই তো সেইটা। এই সামান্য বুদ্ধি যাদের বোধ বুদ্ধি নেই তাদের মন্তব্যের উপর কোনো মন্তব্য করা যায়? পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের কোনো রকম অভিযোগ নেই। যত কিছু পেট ব্যথা হচ্ছে এইসব বিজেপির অর্ধশিক্ষিত অজ্ঞান এইসব মন্ত্রীদের। না, পাস করাবে না, তো পাস করাবে না, তার কারণ চাকরি দিতে হবে, টাকা নেই। কলকাতা ভ্যানিস হয়ে গেছে, লন্ডন থেকে আরো এগিয়ে গেছে। নতুন ভোটে পুরনো সমীকরণ, বামেদের সঙ্গে জোট বেঁধে 26-এর ভোটে লড়তে চায় আইএসএফ। জোট বেঁধে লড়াই করতে সিপিআইএমকে চিঠি দেওয়া হয়েছে, জানালেন নওশাদ সিদ্দিকী। 26-এর ভোটে 2 সংখ্যার আসন পাবে আইএসএফ, আত্মবিশ্বাসী আইএসএফ বিধায়ক। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগরে কর্মী সম্মেলনে ঘোষণা নওশাদ সিদ্দিকীর। চিঠি নিয়ে আলোচনা হবে, তবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জি 24 ঘন্টায় প্রতিক্রিয়া সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আপনাদের প্রথমেই শোনাবো ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য। আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে। বামেদের চেয়ারম্যান বিমান বসু স্যারের অফিস থেকে ফোন এসেছিল। বিমান বসু স্যারের সাথে আমার কথা হয়েছে। যেহেতু রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশন টিমের সাথে, তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে। মোটামুটি আশা করছি পুজোর পরেই হয়তো আমাদের এই চর্চা হবে। বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি, মানুষের দাবি, যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা দ্রুততার সাথে, ভোটের 1 মাস আগে নয়, অন্তত ভোটের 6-8 মাস আগে থেকে এই লড়াইটা সংগ্রামটা আমাদের চালাতে হবে, বুথ স্তর পর্যন্ত হাওয়াটা পৌঁছাতে হবে। তিনি আমার সাথে এগ্রি, মানে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন, এবং দ্রুততার সাথে আমাদের বসাবসি হবে। আমাদের পারফর্ম দেখিয়ে, মানুষের সাড়া দেখে, আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আমি আপনাকে একটা কথা বলে যেতে পারি যে 2026 সালে আমরা সিঙ্গেল ডিজিটে 21-এ ছিলাম, 2026 আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি। আর এখানেই আপনাদের শোনাবো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলছেন, এবং একই সঙ্গে আপনাদের শোনাবো তৃণমূল নেতা শওকত মোল্লার কি বক্তব্য। পশ্চিমবাংলায় বিজেপিকে বয়ে নিয়ে আসার বাহিনী তৃণমূল বাংলাটাকে ধ্বংস করছে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একজোট হতে হবে সবাইকে, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। বাকিরা বিশ্বস্ততার সঙ্গে ভোটের সময় শুধু না, কাজের ক্ষেত্রে যুক্ত থাকছে কিনা, থাকবে কিনা, পারবে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আইএসএফ নেতা তিনি বলেছিলেন যে তিনি বিমান বসুকে চিঠি দিয়েছেন, যদিও পরে বোঝা গেল যে আসলে চিঠিটা বিমান বসুর কাছে পৌঁছয়নি, কারণ ভুল কোনো ঠিকানায় হয়তো চিঠিটা গিয়েছিল, হয়তো যা ওরা পরে বলেছেন টলেছেন। পরে নিশ্চয়ই আবার চিঠি দিয়েছেন। চিঠি দিলে প্রয়োজনীয় সময় আলোচনা হবে, কিন্তু কনসিস্টেন্সিটা খুব বড় ব্যাপার, সেটা খেয়াল রেখে আমাদের চলতে হবে। আইএসএফ হলো একটা ধর্মীয় ফাঁসিবাদী দল। ওরা তো কখনো বামের সঙ্গে জোট করে, কখনো বকলমে রামের সঙ্গে জোট করে, এটাই ওদের লক্ষ্য। এখন সিপিএম এর পায়ে পড়া ছাড়া এর কোনো দ্বিতীয় রাস্তা নেই। এর নিজেকে বাঁচতে গেলে, বাঁচার চেষ্টা করতে গেলে সিপিএম এর পায়ে পড়তে হবে। আর নিজের মানে এই ভাঙড়ে অস্তিত্ব রক্ষা করতে গেলে সিপিএম বিজেপি সকলের পায়ে যদি পড়ে তবুও অস্তিত্ব রক্ষা হবে না। আমি মনে করি এটাকে আমরা গুরুত্ব দিতে নারাজ। ও কার সঙ্গে, রামের সঙ্গে জোট করবে কি বামের সঙ্গে জোট করবে, বাংলার মানুষ এ সমস্ত দেখে না। জমাজলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু নিয়ে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার কলকাতা পৌরসভা সিএস রিপোর্ট তলব বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। ক্ষতিপূরণ নিয়ে রাজ্য কি ভাবছে এমনটাই রিপোর্টে জানাতে হবে। নিকাশি ব্যবস্থা নিয়ে পুরসভা রিপোর্ট দেবে। আর দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিয়েছে সিএসসি সেটা সিএসসিকে জানাতে হবে রিপোর্টে।
7ই নভেম্বর এর পরবর্তী শুনানি। কিচ্ছু হবে না। আমি কলকাতা হাইকোর্টের উপর রেসপেক্ট রেখে বলি, যারা ধুলিয়ান শামশেরগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না, তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন না। বৃষ্টি বিপর্যয় আর তার ফলে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে 8 কোটি টাকার মূল্যবান মেশিন, সেই সমস্ত মেশিন কিন্তু বিকল হয়ে গিয়েছে। যেমন এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন এবং রক্ত যেখানে রাখা হয় ব্লাড ব্যাংক, সেখানেও জল প্রবেশ করে এবং যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। বিশেষ যে রেফ্রিজারেটরে রক্ত রাখা হয় বা রক্তের উপাদান রাখা হয়, সেটা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে, তার ফলে প্রচুর রক্ত নষ্ট হয়েছে। ব্লাড ব্যাংক এই মুহূর্তে শুখা, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে। আরও বেশ কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক নয় হাসপাতাল সূত্রে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে, যার ফলে কিন্তু এই মুহূর্তে চরম সমস্যায় পড়েছে রোগী এবং রোগীর আত্মীয়রা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। হাসপাতাল সূত্রে এই বিষয়টি কি বলা হচ্ছে শোনাবো। আপনাদের মাথায় হাত, একটু এগিয়ে আসুন। গভর্নমেন্টের মেশিন, এটা ঠিক করার বছর হচ্ছে। ইঞ্জিনিয়ার কি কোথায়, কলকাতায় না বাইরে থেকে? কলকাতা থেকে। 9 কোটি টাকার মেশিন, এর কি মেশিন ছিল এটা? এমআরআই মেশিন। আর এক্সরে? আচ্ছা, এক্সরেটাও কি বন্ধ? 9 কোটি টাকার মেশিন বন্ধ। চেষ্টা করা হচ্ছে জানিয়ে দেওয়া হবে। রিপোর্টগুলো পাওয়া যাবে? রিপোর্ট তার জেরে প্রবল ক্ষতির সম্মুখীন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যে জায়গায় সিটি স্ক্যান ও এক্সরে করা হয়, সেই জায়গাতে আমি রয়েছি। আমি দেখাবো, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন যে ছবি, বলা হচ্ছে যে মেশিন আউট অফ সার্ভিস ডিউ টু হেভি রেনফল। অর্থাৎ এই যে একটানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছিল, তার জেরে এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পিপিপি মোডে যে এক্সরে ও সিটি স্ক্যান হয়, সেই সিটি স্ক্যান মেশিন কলাপস করে গিয়েছে। প্রায় 9 কোটি টাকার মেশিন নষ্ট হয়ে গিয়েছে। ইঞ্জিনিয়াররা এসে তারা ঠিক করার চেষ্টা করছেন। পাশাপাশি 1 কোটি টাকার এক্সরে মেশিন নষ্ট হয়ে গিয়েছে, কারণ এই যে প্রবল বৃষ্টির জল এক্সরে মেশিনের মধ্যে প্রবেশ করেছিল এবং সিটি স্ক্যান মেশিনে প্রবেশ করেছিল, যার জেরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগীর পরিবার পরিজনরা। কবে এই মেশিন ঠিক হবে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যারা এই সংস্থার কর্মী, তারা বলছেন যে ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি এই মেশিন রিপেয়ার করা যায়। ক্যামেরায় পার্থবালের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। পুজোয় সারা রাত চলবে মেট্রো। ব্লু লাইন থেকে গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন সবেতেই বাড়তি মেট্রো পরিষেবা চালানো হবে, এমনটাই মেট্রো রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। পুজোর কটা দিন সারা রাত চলবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ খেয়াল করে দেখেছেন, বিগত বছরগুলোতেও দুর্গাপুজোর সময় রাস্তাঘাটে যা অবস্থা ছিল, তাতে ঠাকুর দেখতে বেরোনো সাধারণ মানুষ তারা অধিকাংশই নির্ভর করেছেন মেট্রোর ওপর। আর এবার 2025-এ কলকাতার মেট্রো রেল পথ আড়েবহরে অনেকটাই বেড়েছে, একের পর এক লাইনের সংযুক্তিকরণ হয়েছে এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়, ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন সম্পূর্ণরূপে জুড়ে গিয়েছে। ফলে এবার কলকাতায় মেট্রোয় পুজোর কটা দিন রেকর্ড সংখ্যক যাত্রীর ভিড় হবে এবং তাদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর দিনগুলোতে প্রায় সারা রাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।